আমি বিমল। ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। নতুন জায়গায় ঘোরা, সেখানে একা একা রাত কাটানো, এসব আমার কাছে রোমাঞ্চের মতো। হুট করে সেদিন সন্ধ্যের দিকে আমি এক অচেনা গ্রামে পৌঁছে গেলাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতেই সন্ধে নেমে এলো। আমি ওই গ্রামে থাকার মতো জায়গা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও একটা ঘর পেলাম না। সামনে একটা চায়ের দোকান দেখে আমি সেদিকেই এগিয়ে গেলাম। দাদা, এক কাপ চা দিন তো। দাদা, লাল চা দেবো? হ্যাঁ হ্যাঁ, লাল চাই দিন। দুধ চাতে আমার আবার অম্বল হয়। ঠিক আছে, বসুন, আমি দিচ্ছি। দোকানে চা বানাচ্ছে আর আমি সামনের বেঞ্চে বসে বসে সিগারেট টানছি। একটু পর দোকানে চা এগিয়ে দিল, আমিও হাত বাড়িয়ে নিলাম। আমি চায়ে একটু চুমুক দিয়ে বললাম, বলছিলাম যে দাদা, এই গ্রামে থাকার মতো কোনো ঘর হবে? লোকটি আমার দিকে একবার তাকালো। তার তাকানোতে কেমন যেন এক শূন্যতা অনুভব করলাম। সে আমাকে বলল, এই গ্রামে নতুন এসেছেন নাকি? আজ্ঞে হ্যাঁ দাদা, আমার গ্রামে গঞ্জে ঘুরে বেড়ানোর ভীষণ শখ। আজ এখানে তো কাল সেখানে, এভাবে চলছে আর কি। আমি লক্ষ্য করলাম লোকটি আমাকে খুব একটা পাত্তা দিল না। আমার কথার তেমন একটা উত্তরও দিতে চাইল না। আমি তাকে চায়ের দাম দিয়ে উঠে আবারও হাঁটতে শুরু করলাম। আশেপাশে তাকাচ্ছি আর হাঁটছি, কিন্তু কোথাও একটা ঘর পাচ্ছি না। হঠাৎ করে সামনে একটা পুরনো মাটির ঘর চোখে পড়ল। আমি সেদিকে এগিয়ে গিয়ে দেখি ঘরটা বেশ পুরনো আর ভাঙাচোরা। আমি দাঁড়িয়ে ঘরটার দিকে তাকিয়ে আছি। চারপাশে নিস্তব্ধতা, কেবল ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। আমার মনে হলো এই ঘরটা বহু বছর ধরে খালি পড়ে আছে। তবুও ভেতরে যাওয়ার একটা অদ্ভুত টান অনুভব করলাম। আমি সামনের কাঠের দরজাটা ঠেলেই ভেতরে ঢুকলাম। দরজা খুলতেই কিচকিচ করে উঠল। শব্দটা যেন আমার কান ফাটিয়ে দিল। ভেতরে অন্ধকার, মাটির ঘরের ছাদ নিচু, বাতাসে একটা বাসি গন্ধ। মনে হচ্ছিল অনেকদিন কেউ এখানে ঢোকেনি। চারপাশে তাকালাম। এক কোণে একটা ভাঙা খাট, পাশে উল্টো পড়ে থাকা চেয়ার। আমি ফোনের টর্চ জ্বালালাম। আলো ফেলতেই দেখি মেঝেতে শুকনো পাতা ছড়ানো, কিন্তু জানালা সব বন্ধ। আমি বিড়বিড় করে বললাম, ঘরের জানালা বন্ধ থাকলে এই পাতাগুলো ভেতরে এলো কই থেকে? আমরা যখন ইচ্ছে তখন যেখানে ইচ্ছে সেইখানে যেতে পারি। আমাদের যাওয়া আসার জন্য জানালা দরজা লাগে না। কে যেন আমার প্রশ্নের উত্তর দিল। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। হঠাৎ আমার মোবাইলের টর্চটাও কয়েকবার ঝিকমিক করে নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে নিজের বুকের ধুকধুক শব্দ নিজেই শুনতে লাগলাম। আমি নিজেকে সামলে নিয়ে আবার টর্চটা জ্বালালাম। এবার আলোর রশ্মি সোজা গিয়ে পড়ল দরজার পাশে দাঁড়ানো একটা ছায়ার উপর। ছায়াটা মানুষের মতো, কিন্তু নিঃশব্দে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে এলো। আমি ডাক দিলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আমি আবার ডাকলাম। এবার হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি ঘাবড়ে গিয়ে বাইরে দৌড় দিকে যাব, ঠিক তখনই পেছন থেকে কার ফিসফিস করে বলা শব্দ কানে এলো, এইখানে কেউ আসলে সে আর যেতে পারে না, তুইও যেতে পারবি না। ঘরে অন্ধকার আরো গাঢ় হয়ে গেল। আমার হৃদয় তখনও ধড়ফড় করছিল। দরজার পাশে দাঁড়ানো ছায়াটা ধীরে ধীরে আমার সামনে এলো। এবার হঠাৎই আমি দেখতে পেলাম সেটা কোনো ছায়া নয়, একটা মেয়ে। মুহূর্তের মধ্যেই ঘরের বাতাস যেন আরো ঠান্ডা হয়ে গেল। আমি পেছনে হটতে হটতে খাটের পিঠে ঠিস দিয়ে ঘুরে দাঁড়িয়ে পড়লাম। সত্যি করে বল, এখানে কে এসেছিল তুই জানিস না? এখানে যে একবার আসে সে ফিরে যায় না। আমি তো শুধু আজকে রাতটুকু এখানে থাকতে এসেছি। বিশ্বাস করো, আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তুই যে জন্য এসেছিস, কিন্তু এসে ভুল করেছিস। ভয় দেখাচ্ছিস আমাকে?
আমার সাথে এসব করে কোনো লাভ নেই, তুই আমার কিছুই করতে পারবি না। বোকা মানুষ, এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে আমি থাকবো না। হঠাৎ করে রিমি কেঁদে উঠল। তার কান্নার শব্দে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠল। আমি রিমি, অনেক দিন আগে আমি আগুনে পুড়ে মরে গিয়েছিলাম। সবাই আমাকে এই ঘরে বন্দি করে রেখে আগুন জ্বালিয়ে চলে যায়, আমাকে কেউ বাঁচাতে আসেনি। রিমির কণ্ঠ একদম ভাঙা হয়ে যাচ্ছিল। হঠাৎ তার কণ্ঠে একটা খাঁজ চলে এলো। রিমি অদ্ভুত কণ্ঠে বলল, রক্ত, রক্ত দাও, আমাকে রক্ত দাও, আমি রক্ত খাবো। মুহূর্তের মধ্যে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমি কোনো পরিত্যক্ত বাড়িতে এসেছি, যেখানে হয়তো অশুভ আত্মার বাস। আমি একটু সাহস করে বললাম, ভয় দেখাচ্ছিস আমাকে? আমার সাথে এসব করে কোনো লাভ নেই, তুই আমার কিছুই করতে পারবি না। বোকা মানুষ। আমার কথাটা শুনে রিমি হেসে উঠল। তার হাসিটা যেন ভয়ানক ছিল, কিন্তু একই সঙ্গে যেন দুঃখের গাঢ় লহরেও ভেসে আসছে তার কণ্ঠ দিয়ে। তার ঠোঁট কেঁপে উঠল। আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমার না এই অন্ধকার ঘরে থাকতে একটুও ভালো লাগে না। এই কথা বলে রিমি তার হাত দুটো আমার সামনে বাড়িয়ে দিল। যে হাত বাড়াতেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠল, কারণ সেই হাত দুটো ছিল ভীষণ ভয়ানক। আগুনে ঝলসে যাওয়া হাত, তখনও সেই হাত থেকে মাংস খসে খসে পড়ে যাচ্ছে। আমি পিছিয়ে যেতেই দেয়ালে ঠেকে গেলাম। আমার নিঃশ্বাস যেন গলার ভেতর আটকে গেছে। আমাকে তো সাথে নিয়ে যাবি না? এই অন্ধকার ঘরে আমি আর থাকতে চাই না, আমাকে একা ফেলে যাস নে বিমল। না না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই না। হঠাৎ এক ঝড়ো বাতাস এসে দরজাটা জোরে ধাক্কা দিয়ে হালকা খুলে দিল। চারিদিকে এত নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। শুধু আমার বুকের ভেতর ধরপড় শব্দটা কানে প্রতিধ্বনিত হচ্ছিল। রিমি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার ঝলসানো মুখটা দেখলেই আমার গা গুলিয়ে উঠছিল। তার পোড়া চামড়া থেকে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়া আমার নাকে এসে লাগতেই আমার নিঃশ্বাস আটকে আসলো। আমাকে তো সাথে নিয়ে যাবি না? এই অন্ধকার ঘরে আমি আর থাকতে চাই না, আমাকে একা ফেলে যাস নে বিমল। আমি কাঁপতে কাঁপতে বললাম, না না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই রিমির হাত দুটো আমার দিকে বাড়াতে লাগলো। তার চোখ দুটো লাল জল জল করছে, মুখ থেকে দগ্ধ চামড়ার গন্ধ বেরোচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, না! আমার সেই চিৎকারে চারিদিক কেঁপে উঠল। ঘরের ভেতর হঠাৎ আগুনের শিখা দেখা দিল। দেয়াল জুড়ে আগুন দাও দাও করে জ্বলে উঠল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি কিছুতেই নড়তে পারছিলাম না। আমার পা যেন মাটিতে গেঁথে গেছে। রিমি ধীরে ধীরে আমার বুকের কাছাকাছি চলে এলো। তার গলাটা কেঁপে উঠছিল। তারপর হঠাৎ অন্ধকার। আমি চোখ মেলতে দেখি রিমি আমার মুখের খুব কাছে এসে বিকট শব্দে হেসে উঠল। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে রিমিকে একটা ধাক্কা দিলাম। এরপর কোনো কিছু না ভেবেই সামনের দিকে দিলাম এক দৌড়। ভোরবেলা আমার জ্ঞান ফিরল। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমি বাড়ির বাইরে মাটিতে পড়ে আছি। কয়েকজন গ্রামবাসী আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি এই বাড়িতে রাত কাটিয়েছ? ওটা বহু বছর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে এক মেয়ে মরেছিল, সে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কেউ তার লাশ পর্যন্ত পায়নি। তারপর থেকে কেউ সাহস করে আর ওখানে যায় না। তুমি কেন গেলে? যাই হোক, বেঁচে ফিরেছ, এটাই অনেক। শিগগির তুমি তোমার বাড়িতে চলে যাও। তাদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নাকে তখনও আগুনের গন্ধ লেগে আছে। আমার হাত পা কাঁপছিল।
মনে হচ্ছিল রিমির পোড়া হাতের ছোঁয়া এখনো আমার গায়ে লেগে আছে। আজও আমি বুঝতে পারছি না আমি সেদিন ঠিক কি দেখেছিলাম। সেই রাতটা কি আমার জীবনে একটা স্বপ্ন ছিল নাকি সত্যি? কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত জানি, মৃতদের ঘরে রাত কাটানো মানে মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকা।